সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিকটেই আমাদের শারদীয় দুর্গোৎসব এবং দেশের পরিস্থিতি খুবই খারাপ হয়তো ছিল, কিন্তু এ মুহূর্তে অতটা খারাপ নেই। তোমরা নিশ্চয়ই লেখাপড়ায় আছো। লেখাপড়ার ভিতর থাকতেই হবে। ছাত্রদের ধর্মই হচ্ছে ছাত্রনাং অধ্যয়নং তপ। ঠিক আছে? তো আমি কালদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুল, আমার ঘরে আমার স্কুল থেকে রতন কুমার দেবনাথ তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের যে যেখানে আছো, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সকলেই ব্যাকরণ বইটা নিয়ে একটু প্রস্তুত হয়ে যাও। প্রকৃতি ও প্রত্যয়, আজকে আমাদের আলোচনার বিষয় প্রকৃতি এ প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয় তোমরা পাবে তৃতীয় অধ্যায় নবম পরিচ্ছেদ। তৃতীয় অধ্যায় নবম পরিচ্ছেদ কৃত প্রত্যয়ের বিস্তারিত হবে। কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় পাবে কোথায়? তৃতীয় অধ্যায় নবম পরিচ্ছেদ। তৃতীয় অধ্যায় নবম পরিচ্ছেদ। তৃতীয় অধ্যায় নবম পরিচ্ছেদ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাই এসো আমরা শুরু করি। প্রত্যেকেই জানো, আমি এই যে কথা বলছি, শব্দ তৈরি হচ্ছে। আমি কথা বলছি, তিনটে শব্দ আছে। আমি একটা শব্দ, কথা একটা শব্দ, বলছি একটা শব্দ। এই যে শব্দ, এই শব্দ গঠন কিন্তু আবার ব্যাকরণের দৃষ্টিতে প্রধানত চারটি উপায়ে হয়। সন্ধির সাহায্যে শব্দ গঠন, প্রত্যয়, প্রকৃতি ও প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, সমাসের সাহায্যেও শব্দ গঠন। ঠিক আছে? তাহলে সন্ধি, সমাস, উপসর্গের সাহায্যেও শব্দ গঠন হয়, প্রকৃতি প্রত্যয়ের সাহায্যেও শব্দ গঠন হয়। তাই শব্দ গঠনের চারটি অন্যতম প্রকৃতি ও প্রত্যয়। বহু নির্বাচনী এখান থেকে অবশ্যই থাকে প্রকৃতি ও প্রত্যয় চ্যাপ্টার। শিক্ষার্থীরা তোমরা 83 পেজ বের করো। 83 পেজে পাবে কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা। ঠিক আছে? এখন আমরা প্রকৃতি বা কি, প্রত্যয় বা কি, শব্দ গঠন করতে গেলে প্রকৃতি প্রথমে দেখবো। প্রকৃতি প্রকৃতির উত্তর শব্দ বা ধাতুর মূল অংশকে প্রকৃতি বলে। এইখানেই বহু নির্বাচনী প্রশ্ন। প্রকৃতি শব্দ বা ধাতুর মূল। শব্দ বা ধাতুর মূল কি? শব্দের মূল যেমন ঢাকা, প্রকৃতি। এই ঢাকাটা হচ্ছে প্রকৃতি। আই, প্রত্যয়। এই আইটা কি? প্রত্যয়। এটা প্রত্যয়। নতুন শব্দ ঢাকায়, যেমন দুর্গা পূজা সমাগত। এখন ঢাকাই জামদানি আমরা অনেকেই পছন্দ করি, বিশেষ করে বাঙালির মহিলাদের চিরন্তন পছন্দের একটি শাড়ি ঢাকাই জামদানি। এই যে ঢাকাই, এই ঢাকাই হচ্ছে শব্দের মূল। শব্দের মূল হলে সে প্রকৃতি, ঠিক আছে, কিন্তু সে তদ্ধিত প্রত্যয়, নাম প্রকৃতি। ঠিক আছে? শব্দের মূল নাম প্রকৃতি। শব্দের মূল অংশকে প্রকৃতি বলে।
আর প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। এখানে দুটো প্রশ্নের উত্তর হয়ে যায়। প্রকৃতি কি? শব্দ বা ধাতুর মূল অংশকে প্রকৃতি। আর প্রত্যয় কি? যেহেতু আমাদের আলোচনার বিষয় প্রত্যয়, প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। এইখানে তোমরা যারা বোর্ডের বইয়ে অনুসরণ করবে তারা দেখবে একবারে প্রথমেই আছে ক্রিয়ামূলকে বলা হয় ধাতু। ক্রিয়ামূলকে বলা হয় ধাতু। চলন্ত একটা শব্দ, চলন্ত বাস, চলন্ত ট্রেন আমরা বলি। এই চলন্ত মূল কথাটা প্রকৃতি। ধাতু থেকে উৎপন্ন বোঝাতে ধাতুর চিহ্ন ব্যবহৃত হয়। এটা দেওয়া আছে তোমাদের বইতে, এখান থেকে অর্থাৎ এটাকে ধাতু চিহ্ন বলে। এই ধাতু চিহ্ন মানে ক্রিয়ার মূলকে বোঝানোর জন্য ধাতু চিহ্ন ব্যবহৃত হয়। ক্রিয়ার মূলকে বোঝানোর জন্য ধাতু চিহ্ন ব্যবহৃত হয়। প্রকৃতি চল, এই লয়ের নিচে হস চিহ্ন বা হল চিহ্ন তোমাদের বইতেই প্রথমে আছে। এ হচ্ছে প্রকৃতি। চল প্রকৃতি, চল প্রকৃতি। প্রকৃতির একটা নিজস্ব অর্থ আছে। চল চলন্ত, মুভিং জিনিস। মুভিং মুভিং জিনিসটাই আমাদের প্রকৃতি। প্রকৃতির সঙ্গে অন্ত বর্ণ সমষ্টি প্রত্যয়। তাহলে চল প্রকৃতি এর সঙ্গে বর্ণ সমষ্টি অন্ত যুক্ত হয়ে শব্দ গঠিত হলো চলন। তাহলে ধাতু কাকে বলে? ক্রিয়ার মূলকে ধাতু বলে। এই চলটাই ধাতু। বহু নির্বাচনীতে এই চ্যাপ্টার থেকে নবম অধ্যায়ে নবম পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায়ে নবম পরিচ্ছেদে আলোচনায় সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রিয়াপদের মূলকে কি বলে। যারা খাতা কলম নিয়েছ লিখে নাও, ক্রিয়াপদের মূলকে ধাতু বলে। এই যে ক্রিয়াপদের মূল হচ্ছে চল, এই চলকেই ধাতু বলে। ঠিক আছে? আর নাম শব্দের মূল অংশ যদি হয় সে কিন্তু ধাতু না, সে হচ্ছে নাম প্রকৃতি। সে হচ্ছে নাম প্রকৃতি। আচ্ছা, আবার এই চলন্ত এইটা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় যোগে গঠিত শব্দ। তাহলে ধাতুর সঙ্গে আবার বলা হচ্ছে, পরের প্রশ্নটাই দেখো, ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে কিন্তু ক্রিয়াপদ গঠন করা যায়। এই ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি কেমন তাই না? ব্যাকরণে আছে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগে ক্রিয়াপদ। ক্রিয়াপদটা দেখো, ক্রিয়াপদ। তাহলে ধাতুর সঙ্গে ক্রিয়াপদ জড়িত। আমরা ধাতু কি দেখলাম? ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। তাহলে চল ক্রিয়ার মূল, ধাতু চিহ্ন, লয়ের নিচে হস চিহ্ন দেওয়ার উদ্দেশ্য এটাকে কিন্তু চল উচ্চারণ করা যাবে না। চল লয়ের সঙ্গে কোনো স্বরবর্ণের আগমনকে, ওকারের আগমনকে বাধা দেওয়ার জন্য নিচেই হস চিহ্ন বা হল চিহ্ন ব্যবহৃত হয়। চল। আচ্ছা, এর সঙ্গে যে তোমার পুরুষ আর বিভক্তি, কালবাচক পুরুষ আর বিভক্তি যোগে কেমন সেইটা একটু দেখো। এই চল তো ধাতু, চল হচ্ছে এখানে ধাতু। এখন পুরুষ ব্যাকরণে 3 প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। ঠিক আছে? তাহলে উত্তম পুরুষ আমি, আমি চলি, আমি চলি, আমি চলছি।
তুমি চলো, তুমির সঙ্গে কি চলি, তার বলা যাবে না, তুমি চলো। আবার সে চলে বা তিনি চলেন, এই যে কালবাচক বিভক্তি। আবার ঘটমান, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান ভেদে এই ধাতুর সঙ্গে বিভিন্ন বিভক্তি যোগে ক্রিয়ার রূপের পার্থক্য হতে পারে। এখানে একটা প্রশ্ন হচ্ছে, ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগে কি গঠিত হয়? ক্রিয়া পদ গঠিত হয়। চলিতেছি, আমি চলিতেছি, আমি উত্তম পুরুষ, আমি উত্তম পুরুষ। চল ধাতু, ইতেছি বিভক্তি, ইতেছি বিভক্তি। কোন কালের বিভক্তি? ঘটমান বর্তমান কাল। আমি চলিতেছি, উত্তম পুরুষে ঘটমান বর্তমান কালের বিভক্তি ইতেছি। আচ্ছা, মধ্যম পুরুষে তুমি, তুমি চলিতেছ, ঘটমান বর্তমান কালে। ঠিক আছে, তাহলে ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। তাহলে চলিতেছি ক্রিয়াপদ, চলিতেছ ক্রিয়াপদ, চলিতে থাকিবে ক্রিয়াপদ, আর চল হচ্ছে ধাতু। তাহলে ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টা অংশ পাওয়া যাবে? চলিতেছি ক্রিয়াপদ, চলিতেছি ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুইটা অংশ পাওয়া যাবে। চলিতেছি ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুইটা অংশ, একটা হচ্ছে ধাতু, যেই ধাতু সেই প্রকৃতি, চল, আর বিভক্তি ইতেছি। তাহলে একটা ক্রিয়া, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়? ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুইটি অংশ পাওয়া যায়। ঠিক আছে, ধাতু একটা, আর কালবাচক বিভক্তি, পুরুষ ও কালবাচক বিভক্তি। ঠিক আছে, পুরুষ ও কালবাচক বিভক্তি সাধারণত লাগে কাল। তোমরা ব্যাকরণে কাল আছে না, বর্তমান কাল, অতীত কাল, পুরুষ ভেদে আবার কালের রূপ তোমাদের একটা দেখালাম। যেমন উত্তম পুরুষ আমি, মধ্যম পুরুষ তুমি, নাম পুরুষ সে অথবা তিনি, তারা, এইগুলো। ঠিক আছে। প্রকৃতি কথাটি বোঝানোর জন্য প্রকৃতির আগে কি চিহ্ন ব্যবহার করা হয়? প্রকৃতির আগে ধাতু চিহ্ন ব্যবহার করা হয়। প্রকৃতি কথাটি বোঝানোর জন্য প্রকৃতির আগে ধাতু চিহ্ন। এবং এখান থেকেই একটা প্রশ্ন আছে, প্রকৃতি কথাটি, প্রশ্ন আসতে পারে, দেখো একটা বহু নির্বাচনী প্রশ্ন, প্রকৃতি কথাটি, প্রকৃতি কথাটি বোঝানোর জন্য, বোঝানোর জন্য প্রকৃতি আগে কি চিহ্ন ব্যবহৃত হয়? তোমরা লিখে নাও, প্রকৃতি কথাটি বোঝানোর জন্য, প্রকৃতি কথাটি বোঝানোর জন্য প্রকৃতির আগে, প্রকৃতির আগে। এখন প্রশ্ন হচ্ছে, নাম শব্দের আগে হবে না, প্রকৃতি যদি ক্রিয়া প্রকৃতি হয় তাহলে প্রকৃতির আগে কি চিহ্ন ব্যবহার করা হয়? ক নম্বরে দেয়া হলো, ক নম্বরে সঠিক উত্তর। এই চিহ্নটা অবশ্যই ক্রিয়ার থেকে মূল যদি হয়, যে শব্দের মূল ক্রিয়া, সেই ক্ষেত্রে এই ধাতু চিহ্ন ব্যবহার করে, এরকম চিহ্ন। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে চলন্ত, আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে ঘরে চলন্ত বৈদ্যুতিক পাখা, সুইচ যখন কি করে দিই, অন করে দিই, তখন পাখাটা ঘুরতে থাকে, ঘুরন্ত।
পাখাটা যখন ঘুরতে থাকে তখন আমরা বলি কি ঘুরন্ত। এর প্রকৃতি কি? প্রকৃতি ঘুর, র এর নিচে হস চিহ্ন বা হল চিহ্ন, ঘুর, ঘুর প্লাস অন্ত। এই ঘুর কিন্তু প্রকৃতিও বলা যাবে, ধাতুও বলা যাবে। এই ঘুরকে কি প্রকৃতিও বলা যাবে, ধাতুও বলা যাবে, কিন্তু ঘুরের আগে এই ধাতুর চিহ্ন ব্যবহৃত হবে। ক্রিয়ার থেকে যে উৎপন্ন সেই ধাতু, ঠিক আছে। আবার কৃত প্রত্যয় সাধিত পদ যখন হবে সে হবে কৃদন্ত পদ। তাহলে ক্রিয়াপদ, এখন প্রশ্ন হচ্ছে স্যার কৃদন্ত পদ আর ক্রিয়া বিভক্তিযুক্ত পদ আমরা বুঝবো কি করে? ক্রিয়াপদের যে অংশ আর প্রত্যয়ের অংশের ভিতর পার্থক্য আছে। দেখো আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। চলিতেছি, এ কিন্তু ক্রিয়াপদ, এ হচ্ছে ক্রিয়াপদ। এর প্রকৃতি চল, ধাতু চিহ্ন হস চিহ্ন, এর প্রকৃতি কিন্তু এই চল। এর সঙ্গে বাকি যে অংশটুক সেটুক কিন্তু বিভক্তি, সেটুক কিন্তু প্রত্যয় নয়, বিভক্তি। বিভক্তি ইতে সি, এই ইতেসি বিভক্তি, প্রত্যয় নয়। এখানে ইতেসি বিভক্তি, পুরুষক কালবাচক যে বর্ণ সমষ্টি তারা প্রত্যয় নয়। পরিষ্কার বোঝা গেছে? পুরুষ ও কালবাচক বর্ণ সমষ্টিকেই বিভক্তি বলে। পুরুষ ও কালবাচক বর্ণ সমষ্টিকেই বিভক্তি বলে। আর প্রত্যয় কি? প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, পুরুষ ভেদে বা কাল ভেদে না। প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেইটুক হচ্ছে প্রত্যয়। যদি চল প্রকৃতি, ঠিক আছে, চলের সঙ্গে যদি আমি বর্ণ সমষ্টি অন্ত যুক্ত করি, চলন্ত, চলন্ত বাস, চলন্ত ট্রেন, চলন্ত উড়োজাহাজ, চলন্ত নৌকা, ঠিক তাই না? চলন্ত জাহাজ। এই চলন্ত প্রকৃতিও প্রত্যয় সাধিত শব্দ। চল প্রকৃতি আর অন্ত প্রত্যয়, কিন্তু চলিতেছি বিভক্তি সাধিত শব্দ। তাহলে বিভক্তি আর প্রত্যয়ের পার্থক্য কি? বিভক্তি পুরুষ ও কালবাচক বর্ণ সমষ্টি, প্রত্যয় পুরুষ ও কালবাচক বর্ণ সমষ্টি নয়। পরিষ্কার বোঝা গেছে? আচ্ছা, এখন আরেকটা বিষয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, কোনো কোনো ক্ষেত্রে কৃত প্রত্যয়, তো কৃত প্রত্যয় যোগ করলে তোমার প্রথমে শব্দের যে স্বর দেওয়া থাকে সেই স্বরের পরিবর্তন হয়। কোনো কোনো ক্ষেত্রে, কোনো সব সময় না, কোনো কোনো ক্ষেত্রে কৃত প্রত্যয় যুক্ত করলে আদিস্বর পরিবর্তিত হয়। একে বলে গুণ ও বৃদ্ধি। এই গুণ এবং বৃদ্ধি এই দুটোর থেকে প্রশ্ন তোমরা লিখে নিতে পারো। কোনো কোনো ক্ষেত্রে কৃত প্রত্যয় যুক্ত করলে আদি মানে প্রথমে যে স্বরটা যুক্ত থাকে এই স্বরের পরিবর্তন হয়।
এই যে পরিবর্তন, এই পরিবর্তনের দুটো নাম আছে, একটা গুণ এবং একটা বৃদ্ধি। এখন গুণ এবং বৃদ্ধি কি সেটা আমরা একটু দেখি। মূল শব্দ চেনা, আমরা বলি লোকটাকে আমার চেনা মনে হয়, ইংরেজিতে নো, KNO। চেনার প্রকৃতি যখন হবে, চেনা একটা কাজ, কাজ হলে ধাতু, তখন প্রকৃতি এই একার রস্যইকার, চিন, চিন যোগ, ঠিক আছে, প্রকৃতি চিন, নং নিচে হস চিহ্ন থাকবে, চিন যোগ আ হচ্ছে প্রত্যয়। তাহলে গুণের ফলে কোনটা হবে? গুণের ফলে রস্যই বা দীর্ঘস্থলে একার। গুণের ফলে তোমরা পাবে কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা নবম পরিচ্ছেদ 3য় অধ্যায়ের 1ম পৃষ্ঠায় আছে। এখান থেকেও প্রশ্ন আসে। প্রশ্নটা থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যুক্ত করলে আদিস্বর কি হয়। কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যুক্ত করলে আদিস্বর আদিস্বর হচ্ছে আদি মানে আগে, আদি মানে আগে, আগে একার ছিল, এই একারটা পরিবর্তনে রস্যইকার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কোনো কোনো ক্ষেত্রে প্রকৃতি প্রত্যয় যুক্ত করলে আদিস্বরের পরিবর্তন হয়। এই আদিস্বরের আর দুটো নাম, একটার নাম হচ্ছে গুণ, আরেকটার নাম বৃদ্ধি, ঠিক আছে। তাহলে গুণের ফলে কি হবে? রস্যই বা দীর্ঘস্থলে মূল শব্দে একার। এরকম কয়েকটা নিয়ম আছে, তোমরা দেখবে। আমি একটু পড়ি, লক্ষ্য করো। গুণের ফলে রস্যই দীর্ঘস্থলে এ হয়, রস্যু বা দীর্ঘস্থলে ও হয়। আরেকটা দেখাই, ধোয়া, ধোয়া। এই যে ভাত রান্না করার পূর্বে আমরা চাউল কি করি? চাউল পানিতে বা জলে ভালো করে ধুয়ে নিই। আবার দুর্গা পূজা, আমাদের হিন্দুদের কয়েকদিন পরেই দুর্গা পূজায় স্রষ্টার উদ্দেশ্যে, দেবতার উদ্দেশ্যে যে নৈবেদ্য দেওয়া হবে, চাউল জলে ধোয়া হবে। চাউলটা জলে 3 বার ধুতে হয়, পূজার চাউল। আর ভাত রান্নার পূর্বে আমরা হয়তো 2 বার ধৌত করা হয়। তাহলে দুর্গা পূজার সময় ঠাকুরের নৈবেদ্য প্রদানের জন্য যে আতপ চাউল বলা হয়, আতপ চাউল 3 বার ধুতে হয়, ধোয়া। এই ধোয়ার প্রকৃতি ধু, ধু প্লাস এই ধুটা প্রকৃতি, আবার ধাতু। এখানে ওকার হয়ে গেছে রস্যুকার। যে আমি পড়লাম, দেখো, রস্যু বা দীর্ঘস্থলে ওকার, দেখো এই রস্যু স্থলে ওকার হয়ে গেছে। এ সবই, এ দুটাই কিসের ফলে? গুণের ফলে। প্রথম প্রশ্ন ছিল কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যুক্ত করলে আদিস্বর কি হয়? আদিস্বর পরিবর্তন, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যুক্ত করলে আদিস্বর পরিবর্তন, এই পরিবর্তন হয়। এই পরিবর্তনকে কয়টি নামে অভিহিত করা হয়? পরিবর্তনকে 2টি নাম, গুণ এবং বৃদ্ধি। গুণের ফলে কি হয়? গুণের ফলে রস্যই বা দীর্ঘস্থলে একার, গুণের ফলে রস্যই বা দীর্ঘস্থলে একার, এবং রস্যু স্থলে ওকার। এরকম আরো একটা আছে, গুণের ফলে আরেকটা আছে কি, রি স্থলে অর। যেমন কর্তা, বাড়ির যিনি প্রধান তাকে আমরা কি বলি? কর্তা। ব্যাকরণে আবার কর্তৃকারক আছে, যে কোনো কাজ করে। আমি ব্যাকরণ পড়াই, এখানে আমি কর্তা, ঠিক তাই না? বাড়ির যিনি প্রধান তিনি কর্তা। এই কর্তার প্রকৃতি কিরি, কর্তার প্রকৃতি কিরি, কয় রিকার। ওই কিরি হচ্ছে প্রকৃতি বা ধাতু, ঠিক আছে। তাহলে গুণের ফলে রস্যই দীর্ঘস্থলে একার, রস্যু দীর্ঘস্থলে ওকার এবং রি স্থলে অর হয়। আর বৃদ্ধি, বৃদ্ধি হলে একার বৃদ্ধি হয়ে ঐকার হতে পারে, ওকার বৃদ্ধি হয়ে ঔকার হতে পারে। দেখো কেমন। এবার আমরা বৃদ্ধির উদাহরণ দেখি। বৃদ্ধির ক্ষেত্রে
একার বৃদ্ধি পেয়ে কি হতে পারে? শৈশব। শৈশব এটা নাম শব্দ, এর প্রকৃতি শিশু। এর প্রকৃতি কি? শিশু প্লাস কৃষ্ণ, এর প্রকৃতি শিশু। তাহলে গুণের ফলে বৃদ্ধির ফলে রস্বই দীর্ঘ স্থলে ঐকার, এইটা হচ্ছে বৃদ্ধি। অর্থাৎ কোনো স্বরবর্ণের সর্বশেষ বৃদ্ধি যতটুক হতে পারে সেই ধাপে পৌঁছে গেলে সে হচ্ছে বৃদ্ধি। এটা যদি একার পর্যন্ত সীমিত থাকতো, পূর্বে গুণের সময় আমরা দেখছি গুণের ফলে রস্বই দীর্ঘ স্থলে একার গুণের ফলে, আবার রস্বই বা দীর্ঘই স্থলে রস্বই বা দীর্ঘই স্থলে প্রকৃতির রস্বই বা দীর্ঘই, প্রকৃতির রস্বই বা দীর্ঘ স্থলে যখন ঐকার হয়ে যাবে তখন সেটা বৃদ্ধির হবে। আবার ওকারের স্থলে যদি ঔকার হয়ে যায় সেটাও বৃদ্ধির হবে। যৌবন, যৌবন এর প্রকৃতি যুব, এটাও শব্দ, এখানে ধাতুর চিহ্ন প্রয়োজন, যুব। এবার রস্বই স্থলে ঔকার, এটাই বৃদ্ধির ফল। ঠিক আছে, আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই থাকবে। তোমরা আরেকবার খেয়াল করো এবং প্রত্যেকেই কৃত প্রত্যয়ের যে বিস্তারিত আলোচনা আরেকবার শোনো। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? ক্রিয়ার মূলকে কি বলে? ধাতু। প্রথম প্রশ্ন, যাদের খাতা কলম আছে তারা লিখে নাও, ক্রিয়ার মূলকে ধাতু। প্রথম প্রশ্ন, শুধুমাত্র প্রথম প্রশ্ন না, এই প্রকৃতি প্রত্যয় চ্যাপ্টারে অর্থাৎ তৃতীয় অধ্যায় নবম পরিচ্ছেদ সর্বোচ্চ বিসিএস পরীক্ষায়ও যদি প্রশ্ন করা হয়, সাধারণ একটা প্রশ্ন দিতে পারে যে ক্রিয়াপদ কি, তখন বলতে হবে যেমন ধাতু চল, এর সঙ্গে পুরুষ ভেদে বিভক্তি যদি যোগ করি, যেমন আমি চলিতেছি, তুমি চলিতেছ, সে চলিতেছে, চলিতেছি, চলিতেছ, এইগুলো ক্রিয়াপদ। আর যদি বলতাম চলন্ত, ডুবন্ত, এইগুলো প্রত্যয় সাধিত শব্দ। ঠিক আছে, এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়? ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুইটি অংশ পাওয়া যায়। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুইটি অংশ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে তোমরা কৃত প্রত্যয়ের যে আলোচনায় যে প্রশ্নগুলো হলো, এই প্রশ্নগুলোই থেকেই তোমরা 10টা বহু নির্বাচনী প্রশ্ন ঠিক করবে। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের প্রশ্নগুলো দেখে শুনে আমরা পরে আলোচনায় যাব। তাহলে বাড়ির কাজ, নবম পরিচ্ছেদ তৃতীয় অধ্যায়ের 3 পৃষ্ঠা তোমরা পড়ে আসবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো। আসো আমরা সবাই করোনা মুক্ত, মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করি। এই প্রত্যয়ে সবাই ভালো থাকো, এই আশায় আমি আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। তোমাদের সুবল কল্যাণ কামনা করি।